Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। আজকে স্পোর্টস লাইভ শুরুর আগে সঞ্জনা আইভি একটা কমপ্লেন করেছে আমি সবসময় নাকি আগে চলে আসি, তাই আজকে আমি একটু পিছনে আসলাম। সঞ্জনা আইভি লেডিস ফার্স্ট, তাকে আমি আগে আসার সুযোগ দিলাম। তবে অতীতে যা হয় কিংবা অতীতে যে সমস্ত ঘটনা ঘটে সেই জায়গা থেকে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়াটাই কিন্তু যে কোনো সেক্টরে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং ক্রিকেট এমন একটা জায়গা যেখানে অনেক অসঙ্গতির কথা আমরা বিভিন্ন সময় বলেছি, যমুনা টেলিভিশনের পর্দায় আমরা বিভিন্ন রিপোর্টেও তুলে ধরেছি। আজকে শ্রদ্ধেয় নাজমুল আবেদিন ফাহিম স্যার তিনি কথা বলেছেন সংবাদ মাধ্যমের সাথে এবং সেই জায়গায় বেশ কয়েকটা পয়েন্টও তিনি তুলে ধরেছেন। দীর্ঘদিন ধরে বিসিবিতে চলে আসা অনিয়ম বিশৃঙ্খলার অবসান চান ক্রিকেট বিশ্লেষক এবং কোচ নাজমুল আবেদিন ফাহিম। ছাত্র আন্দোলনে মাঠে থাকা নাজমুল আবেদিন ফাহিম দিতে চান ক্রিকেট বোর্ড সংস্কারের রূপরেখা। খুব শিগগিরই ক্রিকেটার ও সাবেকদের সাথে কথা বলে প্রকাশ করবেন সেই পরিকল্পনা। দেশের বর্ষিয়ান এই কোচ বলছেন পরিবর্তন প্রয়োজন ক্রিকেটের সিস্টেমের। প্রশ্ন তুলেছেন বিসিবির নিখোঁজ কর্তাদের নিয়ে, ক্রিকেটের প্রতি তাদের নিবেদন ও ভালোবাসা নিয়ে। বিসিবিতে এখন মিছিল মিটিং শোডাউন, কার আগে কে দখল নিতে পারবে সেই প্রতিযোগিতা। কদিন আগে নাজমুল হাসান পাপনের আশপাশে যাদের দেখা যেত তারাই রাতারাতি ভোল পাল্টে নতুন রূপে। এ যেন এক মোড়ল হটিয়ে নতুন মোড়ল আনার পদধ্বনি। প্রশ্ন হচ্ছে, তরুণ ছাত্ররা কি এই পরিবর্তনের জন্য রক্ত ঝরিয়েছে? দীর্ঘদিন ধরে ঘুণে ধরা ক্রিকেট বোর্ডের কাঠামোয় তবে কি কোনো পরিবর্তনই আসবে না? মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন দেখতে এসে এমন প্রশ্ন ক্রিকেট বিশ্লেষক এবং কোচ নাজমুল আবেদিন ফাহিমের। এখানে পরিবর্তন আনা দরকার। কাজের যে ধরন, এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে ভেতরে, সেটার পরিবর্তন আনাটা খুব দরকার। তারা যদি সত্যি দায়িত্ববান মানুষ হয়ে থাকেন, ক্রিকেটকে ভালোবেসে থাকেন, আমার মনে হয় লাইক আদার পিপল অনেক অর্গানাইজেশন থেকেই কিন্তু মানুষজন স্টেপ ডাউন করছে, তারা স্টেপ ডাউন করতে পারেন। এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। আইসিসি এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের ক্ষেত্রে হয়তো অন্যভাবে ভাবতেও পারে। সেটা নিশ্চয়ই আমাদের ক্রীড়া মন্ত্রণালয় আছে, ক্রিকেট বোর্ড আছে, উপদেষ্টারা আছে, তারা নিশ্চয়ই এটা নিয়ে চিন্তাভাবনা করবেন। বিদেশ সফর মানেই পরিচালকদের আনাগোনা, অথচ মাঠে যখন নাজমুল শান্তরা অনুশীলন করছে পাকিস্তানে টেস্ট খেলার জন্য, তখন আতসী কাজ দিয়েও খুঁজে পাওয়া গেল না কোনো পরিচালককে। অথচ শঙ্কা এখন টি-20 বিশ্বকাপের আয়োজকের সত্ত্ব চলে যাবার। ফাহিমের প্রশ্ন আছে সেখানেও। ক্রিকেটের যদি তারা সত্যিকার অর্থেই সেবক হতেন তাহলে তারা সত্যি আসতেন, কিন্তু তারা, আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিল। তাদের নিজস্ব এজেন্ডা ছিল, সেই এজেন্ডাই তারা ফুলফিল করেছে গত একটা যুগ বা তার বেশি সময়। আমরা দেখেছি ক্রিকেটের মাঠে কী হয়েছে, ক্লাবগুলোর কী অবস্থা, ঢাকা লিগের বলি, বিপিএল ফ্র্যাঞ্চাইজি বলি, পুরোটা ক্রিকেট খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু এই যে বিসিবিতে সংস্কার আন্দোলন, সেখানে বর্তমান এবং সাবেক ক্রিকেটার এবং কর্তারা থাকবেন বলে দাবি করেছেন ফাহিম। বলছেন সবার সঙ্গে কথা বলেই দ্রুতই দেবেন রূপরেখা। কোন জায়গায় কী হলে আমরা আরেকটু এগোতে পারি, কোন জায়গায় আমাদের ঘাটতি আছে, তার মধ্যে আমাদের রিসোর্স কোথায় কোথায় আছে যেটা দিয়ে আমরা ওভারকাম করতে পারি, এমন অনেকগুলো এরিয়া তো ডেফিনেটলি আছে। সামনে হয়তো কখনো আমি এটি নিয়ে আলাপও করব। প্রশ্ন হচ্ছে, কে নেবেন দায়িত্ব, নাজমুল আবেদিন ফাহিম নাকি অন্য কেউ? সিস্টেম ঠিক হলেই ক্রিকেট ভালো থাকবে, সেটা আমি হোক বা আপনি হন বা এখন যারা আছে, ইট ডাজন্ট ম্যাটার। নট ন্যাচারালি আমাকেই হতে হবে, দ্যাট মেবি আদার পিপল। আমাদের দেশে আছে, দেশের বাইরেও কিন্তু আমাদের লোকজন আছে। এই কোচ মনে করেন সবচেয়ে বেশি দায় নেতৃত্বে, সাথে সংস্কার করতে হবে পুরো কাঠামোয়। ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে ছাত্র আন্দোলনের পথ দেখানো সে একজন আসিফ মাহমুদ। স্বপ্নবাজ সে তরুণদের নিয়েই তাই তো দিন বদলের স্বপ্ন দেখছেন সাকিব তামিমদের এই কোচ। তাহলে যমুনা স্পোর্টস, ঢাকা। সামি, সামনে তো নারী বিশ্বকাপ রয়েছে এবং সেটা আসলে হবে কিনা বাংলাদেশের মাটিতে, এটা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি কিন্তু দেখো, ক্ষমতার একটা পালাবদলের কারণে বিসিবিতে একটা পক্ষ শোডাউন দিয়ে চলছে এবং নাজমুল আবেদিন ফাহিম স্যার বলছেন যে তিনি একটা পরিবর্তন চান সিস্টেমের। রাতারাতি এত কিছু কি আসলে করা সম্ভব? আসলে না, কারণ এই যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, বিসিবিতে সেই পরিবর্তনটা করতে চাইলে অনেকটা সিস্টেমেটিক পন্থাতেই পরিবর্তনটা করতে হবে। প্রথমত আমি নারী টি-20 বিশ্বকাপের একটা আপডেট দিই, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিরাপত্তার ব্যাপারে একটা গ্রিন সিগন্যাল চাওয়া হয়েছে। যেহেতু বাংলাদেশে ঠিক এই মুহূর্তে
সিকিউরিটি রিইনফোর্সমেন্টের জায়গাটা নিয়ে একটা সমস্যার জায়গা আছে এবং সেটা আইসিসি মনিটর করছে। 10 তারিখ পর্যন্ত আইসিসির মনিটর করার কথা, এরপর আইসিসি কিন্তু সেই সিদ্ধান্তগুলো নেবে এবং সেক্ষেত্রে আরও অনেক বিষয়বস্তু রয়েছে যে অন্যান্য টিমগুলো যারা আছে তারা কি বাংলাদেশে আসতে চায় কিনা এই কারেন্ট সিনারিওতে। সো অনেক কিছুর সমন্বয়ের ব্যাপার আছে। আর ক্রিকেট বোর্ডে যে বিষয়টা একটা পক্ষ আমরা দেখতে পাচ্ছি যে তারা শোডাউন দিচ্ছেন, কিন্তু টু বি ভেরি অনেস্ট এই বোর্ডটা কিন্তু নির্বাচিত ক্রিকেট বোর্ড এবং কোনো প্রকার সরকারি হস্তক্ষেপে কিংবা কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপে যদি এখানে কোনো পরিবর্তন আনার চেষ্টা করা হয় বা কোনো পরিবর্তন আসে, সেক্ষেত্রে যে প্রবলেমটা আইসিসি থেকে একটা নিষেধাজ্ঞার প্রবলেমের জায়গা আছে, শ্রীলঙ্কার সঙ্গে যেটা কদিন আগে হয়েছে। তো এখানে একটা নিয়মতান্ত্রিক উপায়েই কাজ করতে হবে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই ক্রিকেট বোর্ডের অনেকেই আছেন এই কমিটিতে থাকা যারা এই মুহূর্তে অফিস করছেন না। সো যদি কেউ অফিস না করেন, যদি কারো রেসপন্স না পাওয়া যায় কিংবা যদি এরকম হয় যে আগামীতে একটা বোর্ড মিটিং ডাকা হলো সেখানে তারা উপস্থিত হতে পারছেন না, সেই সময়টাতে আসলে কি করতে হবে, সেক্ষেত্রে হয়তো বা এনএসসির একটা হস্তক্ষেপের প্রয়োজন আছে। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বা এখন ক্রীড়া উপদেষ্টা যিনি এসেছেন তিনি হয়তো বা সেই দিক নির্দেশনাগুলো দেবেন। তো সেই জায়গা থেকে ইভেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও তিনি অফিস করছেন সেটাও আমরা জানি। তো সব কিছু মিলিয়ে তুমি যেটা জিজ্ঞেস করলে যে রাতারাতি পরিবর্তনের জায়গাটা, রাতারাতি প্রেশারাইজডভাবে পরিবর্তন করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু আইসিসির গঠনতন্ত্রের মধ্যে একটা প্রবলেমেটিক জায়গায় পড়তে হতে পারে। সো যা কিছুই করা হবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এই জায়গাটায় অনেক কিছু বুঝে শুনে করতে হবে। অন্তত আমরা পরবর্তী আপডেটটাতে যাই। পাকিস্তানের বিদেশি কোচদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনের জন্য দোভাষী নিয়োগ করার প্রয়োজন বলে মনে করছেন নাসিম শাহ। এক্ষেত্রে স্থানীয় কাউকে দোভাষী হিসেবে নিয়োগ করার কথা বলছেন নাসিম। পাশাপাশি নিজেদের ছন্দে ফেরানোর সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে। ব্যর্থতার চাদরে মুড়িয়ে আছে পাকিস্তান ক্রিকেট দল। একের পর এক ব্যর্থতার দায় কোচদের উপর চাপিয়ে দেয় বোর্ড। নিয়মিত পরিবর্তন আনা হয় কোচিং প্যানেলে। কখনো বরখাস্ত হয়েছেন কোচ, আবার কখনো নিজেরাই ছেড়েছেন চাকরি। অথচ সমস্যা যে নিজেদের মাঝেই, সেদিকে খেয়াল নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের। কোচদের ভাষা বুঝেন না স্বয়ং পাক ক্রিকেটাররাই, যে কারণে বহুদিনের অভিজ্ঞতা কাজে লাগাতে ব্যর্থ হন নামিদামি কোচরা। ভেস্তে যায় দারুণ সব পরিকল্পনা। পাকিস্তান ক্রিকেটারের ব্যর্থতার পেছনে সে কারণকেই আরও একবার সামনে আনলেন পেসার নাসিম শাহ। গেল কয়েক বছর ধরেই পাকিস্তান ক্রিকেটের দায়িত্বে আছেন বিদেশি কোচরা। বর্তমানে দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টেন আছেন সাদা বলের হেড কোচ হিসেবে। এছাড়া সদ্য যোগ দেয়া লাল বলের হেড কোচ জেসন গিলেস্পিও বিদেশি। এসব কোচের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনের জন্য দোভাষী নিয়োগ করার প্রয়োজন বলে মনে করছেন নাসিম শাহ। বিদেশি কোচদের সঙ্গে ভাষার সমস্যা রয়েছে। ভাষা অনুবাদ করার জন্য আমাদের কাউকে প্রয়োজন। আপনার নিজের ভাষায় কোচের সঙ্গে যোগাযোগ করা সহজ। ক্রিকেটাররা যেন কোচদের কথা ভালোভাবে বুঝতে পারেন এবং আন্তঃযোগাযোগে সফল হতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। সেজন্য দোভাষী নিয়োগ করতে হবে। টানা দুটি বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হয়েছে ম্যান ইন গ্রিনরা। তবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে পাকিস্তান ছন্দে ফিরবে বলে আশা করছেন নাসিম শাহ। হ্যাঁ, আমাদের প্রত্যাবর্তন দুর্দান্ত ছিল না। আমরা অস্বীকার করতে পারি না যে আমরা ভালো ক্রিকেট খেলিনি। সমালোচনা এরই একটি অংশ। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আমাদের এটি সহ্য করতে হবে। বাংলাদেশ সিরিজ ঘুরে দাঁড়ানোর জন্য ভালো একটি সুযোগ। আমি 13 মাস ধরে লাল বলের ক্রিকেট খেলিনি, এর জন্য কঠোর প্রশিক্ষণ নিচ্ছি। 2 টেস্ট সিরিজের প্রথম ম্যাচ 21 আগস্ট শুরু হবে রাওয়ালপিন্ডিতে। করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে 3 সেপ্টেম্বর। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। ক্রিকেট পরিবার থেকে উঠে হেসে অলিম্পিক স্বর্ণজয়ের গল্প লিখলেন বেঞ্জামিন রয়। 400 মিটার দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী ওয়ারহোমকে হারিয়ে প্যারিসে স্বপ্ন পূরণ করেছেন রয়। তার বাবা উইনস্টন বেঞ্জামিন ছিলেন একজন দাপুটে ক্যারিবিয়ান পেসার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আছে ওয়ানডেতে 100 উইকেট নেয়ার কীর্তি। 2019 ও 2022 বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন রূপা। গত বছরটা গেছে আরও খারাপ। বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে পেয়েছিলেন ব্রোঞ্জ। 2021 সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে রূপা জিতলেও হাল ছাড়েননি। অবশেষে প্যারিসে ধরা দিল সোনার হরিণ। যুক্তরাষ্ট্রের রাই বেঞ্জামিন প্যারিস অলিম্পিকে 400 মিটার হার্ডলস দৌড়ে জিতেছেন স্বর্ণ, সেটাও চিরপ্রতিদ্বন্দ্বী কার্স্টেন ওয়ারহোমকে হারিয়ে। এর আগে 3টি বড় প্রতিযোগিতায় 400 মিটার হার্ডলসে নরওয়েজিয়ান দৌড়বিদের কাছে হেরেছিলেন রাই। তাই তো 56.46 সেকেন্ড টাইমিংয়ের জয়টি হয়ে উঠেছে আরও বিশেষ। নিজের এই সাফল্য তিনি উৎসর্গ করেছেন মা জিনেট ম্যাসনকে। বিশ্বাসই হচ্ছে না যে শেষ পর্যন্ত আমি এটা করতে পেরেছি। একদম সঠিক সময় হলো। পদে পদে মাকে পাশে পেয়েছি। আমার পরিবার এখানে, বন্ধুরাও আছে। তাদের সামনে এটা করতে পারা আমার কাছে অনেক বড় ব্যাপার।
অ্যাথলেট রাই বেঞ্জামিনের জীবন গল্প ঘাটলে সন্ধান মেলে একজন ক্রিকেটারের। তার বাবা ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার উইনস্টন বেঞ্জামিন। ৮০ দশকের মাঝ থেকে ৯০ দশকের মাঝামাঝি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২১ টেস্টে ৬১ উইকেট এবং ৮৫ ওয়ানডেতে নিয়েছেন ১০০ উইকেট। ক্যারিবিয়ান অঞ্চলের পেসারদের ধারা মেনে উইনস্টনের বড় পরিচয় হয়ে উঠেছিল আগ্রাসী মনোভাব ও গতি, যে গতি জীবন পাল্টে দিয়েছে ছেলে রাই বেঞ্জামিনের। ছোটবেলায় রাই নিজেও খেলেছেন ক্রিকেট, চেয়েছিলেন একজন পুরোদস্তুর ব্যাটার হতে। ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা ছিল তার আইডল। ছোট ভাই হয়েছেন ফাস্ট বোলার, আর রাই হাই স্কুলে খেলেছেন রাগবির কোয়ার্টারব্যাক হিসেবে। তবে শেষমেশ ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নেমেই খুঁজে পেয়েছেন জীবনের গতিপথ। দৌড়ের আগে নিয়ম করে ইন্টারস্টেলার সিনেমার সাউন্ড ট্র্যাক শোনেন রাই বেঞ্জামিন। তাতে নাকি দৌড়ে মনোযোগ বাড়ে তার। দৌড়ের মৌসুম শেষে রাই ফিরতে চান ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে। মন খুলে চালাতে চান প্রিয় বাইসাইকেল। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আমি আবারও যদি একটু ক্রিকেটের বিষয়ে ফিরতে চাই, বিসিবিতে সংস্কার প্রয়োজন আছে। নিঃসন্দেহে এখানে অনেকগুলো ব্যাপারই রয়েছে। তোমার মতে আসলে কোন জিনিসটার আগে সংস্কার প্রয়োজন? অনেকগুলো বিষয়, আসলে স্পেসিফিক একটা বিষয় নিয়ে বলতে গেলে ব্যাপারটা খুব কঠিন। প্রথমত আমার কাছে মনে হয় এই মুহূর্তে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ক্রাইসিসের জায়গাটা হচ্ছে ক্রিকেটটা ঢাকা কেন্দ্রিক। আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম ২০২৩ সালে যখন বাংলাদেশ বিশ্বকাপে ভরাডুবি হওয়ার পর বেরিয়ে আসলো, সেখানে জিজ্ঞেস করেছিলাম যে কোন কোন জেলায় জেলা লিগ হয় না। আমি অন্তত ৪০ থেকে ৪২টা জেলার নাম শুনেছি যেসব জায়গায় জেলা লিগ হয় না। এখন খুব সিম্পল একটা ব্যাপার, যে ছেলেটা পঞ্চগড়ে বসবাস করছে, আমি যদি ধরে নিই পঞ্চগড়ে ৪০০ ক্রিকেটার আছে, তার মধ্যে ৩ জন বা ৪ জন ক্রিকেটার হয়তো বা ঢাকা লিগ খেলতে পারে, বাকি ৩৯৭ জন ক্রিকেটার শুধুমাত্র সারা বছর প্র্যাকটিসই করে। তাহলে প্লেয়ার কিভাবে উঠে আসবে যদি কম্পিটিটিভ ক্রিকেটটা তারা না খেলতে পারে? আরেকটা জায়গায় বলবো, যেহেতু ক্রিকেটটা ঢাকা কেন্দ্রিক এবং আমাদের এখানে ঢাকায় তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ ক্রিকেট লিগটাকেই বলা হয় যে আমাদের এখানকার সেন্ট্রাল ক্রিকেট লিগ, থার্ড ডিভিশন কোয়ালিফাইংটা আমাদের দেশে বন্ধ হয়ে আছে এবং সেটাকে বন্ধ করে রাখা হয়েছে। থার্ড ডিভিশন কোয়ালিফাইং লিগটা হয় কি, নিজেদের মধ্যে ২টা টিম নিয়ে গঠন করে এই 2টা টিমকে খেলে চ্যাম্পিয়ন এবং রানার আপ বানিয়ে থার্ড ডিভিশনে উঠানো হয়। অথচ আগে এমন ছিল 60টা টিম খেলতো থার্ড ডিভিশন কোয়ালিফাইং। 60 মানে 60টা টিম থার্ড ডিভিশন কোয়ালিফাইং খেলতো। তার মানে একটা সিজনে অন্তত ৩ থেকে ৪ হাজার ছেলে এক্সট্রা কম্পিটিটিভ ক্রিকেট খেলার স্বাদ পেত। এখন যেটা হয়, যে সমস্ত ক্রিকেটাররা অলরেডি এক্সিস্টিং, তাদের বাইরে আর কোনো ক্রিকেটার আসতে পারে না। তার পেছনে কারণটা হচ্ছে তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগটা বন্ধ, যেখানে আগে 20টা টিম খেলতো, 60টা টিম খেলতো, 40টা টিম খেলতো। সেই জায়গাটা এখন এই ৩, ৪, ৫ হাজার ছেলে এক্সট্রা তারা নতুন ক্রিকেটে ঢুকতে পারছে না। ওই জায়গায় দেখা যায় যে নিজেদের মধ্যে নিজেরা টিম করে, 2টা টিম করে, বাস এই 2টা টিমকে আমি থার্ড ডিভিশনে উঠিয়ে দিলাম, একটা নাম মাত্র একটা ম্যাচ খেলিয়ে দিলাম যে এটাই থার্ড ডিভিশন কোয়ালিফাইং ম্যাচ। যেখানে 60টা টিম খেলতো সেখানে এখন 2টা টিম খেলে। এবং এমন পত্রিকায় সেগুলো খেলার স্কোর কার্ড বা রেজাল্ট দেওয়া হয়, যে পত্রিকাগুলো হয়তো বা কেউ পড়েও না। সো এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে প্রথম 2টা সংস্কার প্রয়োজন। জেলা লিগগুলো আবার রিফর্ম করা, যেখানে প্রত্যেকটা জেলায় জেলা লিগ হবে, জেলার ছেলেরা ক্রিকেট খেলতে পারবে ঢাকা কেন্দ্রিকতা ছাড়িয়ে, আর ঢাকার ক্রিকেটে তৃতীয় বিভাগ কোয়ালিফাইংটা চালু করা। তাহলে হয়তো বা অনেক ক্রিকেটার কম্পিটিটিভ ক্রিকেট খেলার স্বাদ পাবে, যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এনিওয়েজ, আমরা এবার একটু অলিম্পিকের প্রসঙ্গে আসতে চাই। অলিম্পিকে নারীদের ব্রেকিং ইভেন্টে স্বর্ণ জিতে নিলেন জাপানের 25 বছর বয়সী ব্রেক ডান্স গার্ল আমি ইউয়াস। প্রথমবারের মতো এই ডিসিপ্লিনটি যুক্ত হয়েছে গ্রেটেস্ট শো অন আর্থে। তবে বলা হচ্ছে এবারই প্রথম ও শেষবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে ব্রেকিং ইভেন্টের। 2028 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে এই ডিসিপ্লিন না থাকায় হতাশা প্রকাশ করেছেন বি গার্লস ও বি বয়েজরা। প্রথমবারের মতো অলিম্পিকের আসরে পরিচিতি পেল ব্রেকিং ইভেন্ট, যার অপর নাম ব্রেক ডান্স। এই ডান্সে অংশ নিয়েছিলেন মোট 17 জন, আর সেখানে স্বর্ণ জিতে নিলেন জাপানের ব্রেক ডান্স গার্ল, সংক্ষেপে যাদের বলে বি গার্ল, আমি ইউয়াসা। এই প্রতিযোগিতায় তিনি হারিয়েছেন লিথুয়ানিয়ার ডমিনিকাকে। ব্রোঞ্জ জিতে নেন চীনের ডান্সার লিউ কিনগাই। ফাইনালে প্যারিসের প্লেস দে লা কনকর্ডের দর্শকদের ইউয়াসা মুগ্ধ করেন তার এয়ার ফ্লেয়ার, বিভিন্ন অঙ্গভঙ্গি ও পায়ের জাদু দিয়ে। ভক্তদের করতালেই বলে দিচ্ছিল স্বর্ণপদক পেতে যাচ্ছেন 25 বছর বয়সী এই ব্রেক ডান্সার। প্রকাশ করেছেন তার অনুভূতিও। আমার স্পেশাল একটা মুভ ছিল, যেটা আমি ফাইনালের জন্য তুলে রেখেছিলাম। পরিকল্পনা অনুযায়ী আমি নিজের স্টাইলে মনোযোগ দিয়েছি এবং নিজেকে মেলে ধরেছি। সব স্টেপ উপস্থাপন করে বিশ্বকে বুঝিয়েছি ব্রেকিং আসলে কি।
দুর্ভাগ্যবশত অলিম্পিকে এই ইভেন্টের অভিষেক হলেও পরের আসরগুলোতে আর দেখা মিলবে না ব্রেকিং ইভেন্টের। 2028 লস এঞ্জেলস অলিম্পিক থেকে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে এই ডিসিপ্লিনটি। ভবিষ্যতেও দেখা যাবে কিনা সেটির নেই কোনো নিশ্চয়তা। অলিম্পিকে ব্রেকিং ইভেন্ট যুক্ত হওয়ায় অনেকেই এর সম্পর্কে জানতে পেরেছেন কতটা বিস্ময়কর ও সুন্দর এটি। ব্রেকিং ইভেন্ট যুক্ত করায় প্যারিস অলিম্পিককে অনেক ধন্যবাদ জানাই, কিন্তু এটি খুবই হতাশাজনক। এলএ অলিম্পিক্স এই ডিসিপ্লিনটি রাখবে না। এটি একটি অপরিপক্ক সিদ্ধান্ত, কেননা এই ডান্সের উদ্ভাবনাই হয়েছে ইউএসএতে। ব্রেকিং এর ভবিষ্যতের কথা মাথায় রেখে এলএ অলিম্পিক্সে এটি রাখা জরুরি ছিল। তবে এই ইভেন্টটি অলিম্পিকে থাকুক বা না থাকুক, বি গার্লস আর বি বয়েজরা সবসময় ব্রেক ডান্স চালিয়ে যাবে। অলিম্পিকের এবারের আসরে ব্রেকিং এর বেশ প্রচারণা চালিয়েছিল আয়োজকরা। সাড়া দিয়ে এসেছিলেন প্রচুর দর্শকরাও, সঙ্গে ছিলেন জনপ্রিয় র্যাপার স্নুপ ডগ। আবার অনেক ভক্তরা জানান গ্রেটেস্ট শো অন আর্থে ব্রেকিংকে অন্তর্ভুক্ত করা উচিত, যা নতুন ধরনের উত্তেজনা তৈরি করবে দর্শকদের মাঝে। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। 6 বছরের চুক্তিতে বার্সেলোনায় নাম লিখিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলামো। সবশেষ 2023-24 মৌসুমটা কেটেছে তার ইনজুরিতে। এরপর 2024 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দারুণ কেটেছে সময়টা। ইউরোতে স্প্যানিশদের শিরোপা জেতার পথে অন্যতম অবদান রাখেন ওলমো। 2007 সালে এসপানিওল থেকে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন তিনি। যুব পর্যায়ে সেখানে কাটান 7 বছর। সেখান থেকে 2014 সালে পাড়ি জমান ক্রোয়েশিয়ার ক্লাব জাগোরের দিনাময়। এবার 1 দশক পর বার্সেলোনায় ফিরলেন ওলমো। দ্রুততম সময়ের ভেতর ওলমোর ব্যাপারে লাইপজিগের সঙ্গে চূড়ান্ত কথা হয়ে যেতে পারে। আনুষ্ঠানিকতা শেষ হলেই হ্যান্সি ফ্লিকের বার্সা স্কোয়াডে যুক্ত হবেন এই মিডফিল্ডার। 17 আগস্ট ভ্যালেন্সিয়ার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামবে বার্সা, আর সেদিনই হয়তো অভিষেক হয়ে যেতে পারে ওলমোর। ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে লি কার্সলিকে। নেশনস লিগকে সামনে রেখে আপাতত কার্সলিকে এই গুরু দায়িত্ব দিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। আগামী সেপ্টেম্বরে শুরু হবে এবারের নেশনস লিগ। আপাতত সাউথগেটের স্থলাভিষিক্ত হয়েছেন 50 বছর বয়সী কার্সলি। ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দলের কোচের দায়িত্ব ছেড়ে এখন জাতীয় দলের দায়িত্ব তার কাঁধে। 17 বছরের ক্যারিয়ারের পর কভেন্ট্রি দিয়ে শুরু করেন কোচিং পেশা। তবে ব্রেন্টফোর্ড ও বার্মিংহামেও কাজ করেন তিনি। 2020 সালে যোগ দেন ইংল্যান্ডের সেটআপে। এবার পেয়ে গেলেন জাতীয় দলের দায়িত্ব। গ্যারেথ সাউথগেট দায়িত্ব ছাড়ার পর থেকে নতুন কোচের সন্ধানে আছে ইংল্যান্ড। এবারের ইউরোর ফাইনালে স্পেনের বিপক্ষে 2-1 গোলে হারের 2 দিন পরই ইংল্যান্ড কোচের পদ থেকে পদত্যাগ করেন সাউথগেট। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।